ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার। আমি কিশোর স্যার, তোমাদের ভূগোল শিক্ষক। চলে আসলাম আরেকটি ভিডিওতে। প্রথম ভিডিওতে এর আগের দিন আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় পড়েছিলাম। তোমরা যারা এখনও প্রথম ভিডিওটি দেখোনি, অবশ্যই ইউটিউবে এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে এবং তারপরে এই ক্লাসে ঢুকবে, তাহলে তোমরা একদম ক্লিয়ার ধারণা নিতে পারবে। তো এর আগের দিন আমরা পড়েছিলাম যে নদী জলচক্রের অংশরূপে নদীর ভূমিকা, তারপরে নদীর কয়টি গতি, সেই গতির পরবর্তী অংশেই আমরা আজকে পড়তে চলছি, যেখানে নদীর আমরা তিনটে গতি পড়ছিলাম: উচ্চ গতি, মধ্যগতি আর নিম্ন গতি। তো এই গতিগুলো সম্পর্কে পড়ার আগে এবং এই গতিপথে গঠিত ভূমিরূপগুলো পড়ার আগে আমাদের নদীর যে ক্ষয়কাজ পদ্ধতি, বহন কাজ পদ্ধতি, সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানার প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমরা এই বহন কাজ এবং ক্ষয়কাজ পদ্ধতিগুলো সম্পর্কে জানব। তো স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা জয়েন করো। গতিপথে নদী কি কি কাজ করে, নদীর গতিপথে নদী কি কি কাজ করে। নদীর এর আগের দিন দেখিয়েছিলাম যে নদীর তিনটে গতি, একটা হচ্ছে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ আর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। আজকে আমরা পড়ব সেই নদীর ক্ষয়কাজ পদ্ধতি। নদী কি কি করে? ক্ষয় করে, বহন করে আর সঞ্চয় করে। নদীর তিনটে কাজ কি কি? নদীর তিনটে কাজ হলো ক্ষয়, বহন আর সঞ্চয়। ঠিক আছে? এর মধ্যে প্রথম কাজ যে আছে সেটা হলো নদীর কি কাজ? নদীর ক্ষয় কাজ। আজকে আমরা ক্ষয় কাজ পড়ব। ক্ষয় কাজের মধ্যে কি কি পড়ে দেখো। নদী যে ক্ষয় কাজ করে তার চারটা পদ্ধতি আছে। এই চারটা পদ্ধতি কি কি দেখে নাও। চারটা পদ্ধতি হলো, দেখো, জলপ্রবাহ। এক নাম্বার আছে জল প্রবাহ ক্ষয়। জল প্রবাহ ক্ষয় কি? যখন নদী পাহাড় থেকে সমভূমির দিকে এবং ধীরে ধীরে যখন সমুদ্রের দিকে প্রবাহিত হয়, তখন নদীর কিন্তু একটা গতিবেগ নিয়ে নেমে আসে, তাই না? তো যখন প্রবল গতিতে নদী নিচের দিকে নামবে, তখন নদীর একটা কি থাকবে? শক্তি থাকবে, নিম্ন ক্ষয় করার শক্তি থাকবে। সেই প্রবল জলস্রোতের আঘাতে যখন পাহাড় থেকে নিচে নামছে, তখন কিন্তু নদী প্রচণ্ড গতিতে নামছে। সেই প্রবল জলস্রোতের আঘাতে কিন্তু নদী ক্ষয় করে, নদী নিম্ন ক্ষয় করে আর কি করে? পার্শ্ব ক্ষয় করে, যেটাকে বলা হচ্ছে কি? জল প্রবাহ ক্ষয়। বুঝা গেছে? মানে জল স্পিডে, পাহাড় থেকে কত স্পিডে নদী নামে না? সেই প্রচণ্ড স্পিডে নদীর জল যখন নামে, তার ধাক্কায় যখন নদী খাতের ক্ষয় হচ্ছে, তাকে কি বলা হচ্ছে? জল প্রবাহ ক্ষয়। দুই নাম্বার কি আছে? অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে? অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়টা কি? এই যে নদী বাহিত শিলার সঙ্গে নদী খাতের ঘর্ষণে ক্ষয়। এবার নদীতে কি শুধু জল প্রবাহিত হয়? পাহাড় থেকে যখন নদী নেমে আসে, তখন তার সঙ্গে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, ঠিক আছে, বোল্ডার, এগুলো কিন্তু উপর থেকে প্রচণ্ড গতিতে নেমে আসে। তখন তার সঙ্গে নদীর যে খাত আছে, নদী উপত্যকা যে আছে, এর আগের দিন পড়ানো হয়ে গেছে তোমাদের যে নদী উপত্যকা কি। নদী উপত্যকার সংঘর্ষ হবে না? তাহলে ঘোষা লাগলে কি হবে? পাথরের সঙ্গে ঘোষা লেগে 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 ক্ষয় হবে। এই রকম যে ক্ষয় প্রক্রিয়া, এই ক্ষয় প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে? আরেকটা ক্ষয় হয় কি? আরেকটা ক্ষয় হলো ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়টা কি? নদীর সঙ্গে তো বিভিন্ন সাইজের শিলাখণ্ড নেমে আসছে। এরকম তো নয় যে একই সাইজের সব বোল্ডার বা পাথর নামছে, বিভিন্ন সাইজের নামছে। এবার সেই পাথরগুলো তো একটা দুটো নয়, অসংখ্য। তারা নিজেদের মধ্যে টুকাটুকি, ঘর্ষণ সবসময় হচ্ছে ওদের মধ্যে, নিজেদের মধ্যে ঠুকাঠুকি। দুইটা পাথর এবার যদি নিয়ে আমরা এরকম করে ঠোকাঠুকি করি, তাহলে কি হবে? পাথরটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে না? গুঁড়া হবে। তো এভাবে নদীর সঙ্গে প্রবাহিত হয়ে আসা যে পাথর বা প্রস্তর খণ্ডগুলো, ওগুলো নিজেদের মধ্যে টোকাটুকির ফলেও কিন্তু ক্ষয় হয়ে গুঁড়ো গুঁড়ো পাথরে পরিণত হয় বা বালিতে পরিণত হয়। যে কারণে নদীতে যে পাথরগুলো আমরা দেখতে পাই, ওগুলোর কোনো কি ধার থাকে, কিনার থাকে? থাকে না, মসৃণ থাকে। কিন্তু দেখবে মসৃণ থাকে। কেন থাকে? কারণ ওরা নিজেদের মধ্যে এত টোকাটুকি লাগছে, এত বালির মধ্যে গড়িয়ে গড়িয়ে আসছে যে ওর যে তীক্ষ্ণ কোণাগুলো আছে, ওগুলো সব ক্ষয় হয়ে গেছে, গোল হয়ে গেছে। বুঝা গেছে? ওই যে প্রসেসটা, ওই প্রসেসটাকে বলা হচ্ছে কি? ওই ক্ষয় পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি? ঘর্ষণ ক্ষয়। ঠিক আছে? যেখানে বলা আছে যে বিভিন্ন আকৃতির শিলার পারস্পরিক সংঘর্ষে ক্ষয়, এটা হলো ঘর্ষণ ক্ষয়। আর 4 নম্বর ক্ষয় পদ্ধতি কি? দ্রবণ ক্ষয়। দেখো, দ্রবণ ক্ষয়। তো দ্রবণ জিনিসটা কি? তোমরা পড়ছো, দ্রবণ কিন্তু জানো, জলের মধ্যে আমরা যদি লবণ দেই, চিনি দেই, সেটা দ্রবীভূত হয়ে যায়, আর দেখা যায় তখন কিন্তু অদৃশ্য হয়ে যায়।
তো ঠিক একই রকম নদী যখন প্রবাহিত হয়ে আসে, তার প্রবাহ পথে কোথাও আছে লবণযুক্ত শিলা, কোথাও আছে চুনযুক্ত শিলা, মানে মাটির মধ্যে কি আছে চুন, বা শিলার মধ্যে পাহাড়ের মধ্যে আছে লবণ চুন। এবার ওখানে যদি জল দেওয়া যায় কি হবে? গলে যাবে। তো গলে গিয়ে দ্রবীভূত হয়ে জলের সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নিচে নেমে আসছে। এই যে ক্ষয় পদ্ধতিটা, এটাকে কি বলা হচ্ছে? দ্রবণ ক্ষয়। তাহলে আমরা নদীর ক্ষয় কাজ কয়টা পড়লাম? 4টা ক্ষয় কাজ। ঠিক আছে, কি কি ক্ষয়? 1 নাম্বার জল প্রবাহ ক্ষয়, 2 নাম্বার 3 নাম্বার ঘর্ষণ ক্ষয়, 4 নাম্বার দ্রবণ ক্ষয়। ক্লিয়ার? গুড। তাহলে এরপরে দেখি, এরপরে কি আছে আমাদের? এরপরে আছে, দেখো আমি কি বললাম নদীর কাজ কয়টা? 3টে কাজ। যে কি কি? ক্ষয়, বহন আর সঞ্চয়। তাহলে ক্ষয় কাজের পদ্ধতি জানা গেল। এবার কি কাজ আসে? বহন কাজ। তো নদী বহন কাজ করে, যে সেই বহন কাজেরও কিন্তু পদ্ধতি আছে। ও ঘাড়ে করে কিন্তু বয়ে নিয়ে যায় না। কিভাবে নিয়ে যায়? ঠিক আছে, কিভাবে নদী কিন্তু বহন কাজ করে, পাথর বালি নুড়ি সেই পাহাড় থেকে এত নিচে কিভাবে নিয়ে আসছে, তার পদ্ধতিগুলো কি? 1 নাম্বার পদ্ধতি হলো কি, দেখো 1 নাম্বার পদ্ধতি কি দেওয়া আছে? 1 নাম্বার পদ্ধতি দেওয়া আছে, হ্যাঁ, দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়াটা কি? একটু আগে যে প্রক্রিয়াটার কথা বললাম, এই যে ক্ষয় প্রক্রিয়া, দ্রবীভূত হয়ে ক্ষয়ও হয়, তাহলে দ্রবীভূত হওয়ার পরে জলের সঙ্গে মিশে যাওয়ার পরে সেই শিলাগুলো বা বালি বা সেই চুন জাতীয় পদার্থগুলো, ডলোমাইট, এগুলো কি হবে? নদীর সঙ্গে সঙ্গে জলের সঙ্গে সঙ্গে প্রবাহিত হবে না, ওখানে তো আর থেমে থাকবে না। তাহলে দ্রবীভূত হয়ে আবার কি হয়? প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটা হলো দ্রবণ প্রক্রিয়া। তো নদীর বহন কাজের প্রথম প্রক্রিয়া হলো দ্রবণ প্রক্রিয়া। এই জলের সঙ্গে দ্রবীভূত হয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, এটা হলো দ্রবণ প্রক্রিয়া। 2 নম্বরে কিভাবে হয়? ভাসমান প্রক্রিয়া। এবার নদীতে দেখবে জল যখন প্রবাহিত হচ্ছে, যে কোনো নদীতে, তোমরা যদি একটু জল হাতের মধ্যে মুঠোর মধ্যে করে নিয়ে দেখো, দেখবে সঙ্গে সঙ্গে কতগুলো বালির কোণা হাতের মধ্যে চলে আসলো। তুমি কিন্তু জলটা তুললে, কিন্তু হাতের মধ্যে কি বালি বা কাদার কোণা চলে আসলো। তার মানে কি জলের সঙ্গে কিছু জিনিস তো ভেসে চলে যাচ্ছে। ওই পদ্ধতি, ওই যে পদ্ধতি প্রবাহিত হওয়ার বা বাহিত হওয়ার যে পদ্ধতি, ওইটাই হচ্ছে কি? ভাসমান প্রক্রিয়া। যেখানে বলা আছে দেখো, ছোট আকৃতির পদার্থের জলের সাথে প্রবাহিত হওয়া, মানে এখানে বালি, ছোট ছোট নুড়ি কাকড় এগুলোও প্রবাহিত হয়ে যাচ্ছে। এটা হলো কি পদ্ধতি? ভাসমান পদ্ধতি। 3 নাম্বার কি আছে? লম্ফদান প্রক্রিয়া। লম্ফ মানে কি? কে বলতে পারবে? লম্ফ মানে কি? লাফ দেওয়া, ওটাকে লম্ফদান প্রক্রিয়া বলছে। ঠিক আছে, লম্ফদান প্রক্রিয়া কি? ছোট নুড়ি ও শিলা জলের সাথে সাথে কি করে? লাফিয়ে বাহিত হয়। এবার নুড়ি কাকড়গুলো কি করছে? কারণ এটা একটা নদী, এর সঙ্গে কি যখন বিভিন্ন আকৃতির নুড়িগুলো প্রবাহিত হচ্ছে, যেগুলো একটু ভারী, যেগুলো ভেসে ভেসে যেতে পারছে না, ওগুলো কি করবে? জলের সঙ্গে সঙ্গে কিছু দূর ভাসবে, আবার ধরে নদী খাতে এখানে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে কি করবে? একটু উপরে উঠবে, উপরে ওঠার সঙ্গে সঙ্গে কি জল তো যাচ্ছে, জলের সঙ্গে সঙ্গে ভেসে আরও কিছুটা দূর প্রবাহিত হবে, এরপর আরও আস্তে আস্তে নিচের দিকে নামবে, তারপর আবার নিচে এখানে নিচে এসে ধাক্কা খাবে নদী খাতের সঙ্গে, আবার উপরের দিকে উঠবে, উপরে উঠে এরকম করে প্রবাহিত হবে। এরকম করে ও লাফিয়ে লাফিয়ে চলে, আবার ধাক্কা খাবে নদী খাতের সঙ্গে, আবার ধাক্কা খেয়ে লাফ দিয়ে আরও কিছুটা এগিয়ে যাবে। এইভাবে লাফিয়ে লাফিয়ে চলবে। কোনগুলো পদার্থ? যেগুলো খুব ভারী না, আবার জলের সঙ্গে ভেসে যাবে এরকমও না, ওই ধরনের, হ্যাঁ, নুড়ি শিলা এগুলো কি এরকম করে লাফিয়ে লাফিয়ে চলে। বোঝা গেছে? এটা হলো কি প্রক্রিয়া? লম্ফদান প্রক্রিয়া। খুব সহজ না? কি কঠিন মনে হচ্ছে? গুড। তারপর দেখো আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ মানে কি? টানছে কোনো কিছু, আকর্ষণ করছে। কিভাবে আকর্ষণ করে আবার নদী? দেখো, নদী উপত্যকার ঢালের সাথে গড়িয়ে গড়িয়ে বড় আকৃতির শিলার নিচে নামা। তার মানে কি? নদীতে কীরকম করে নামে? পাহাড়ের দিকে যখন থাকে তখন নদীর উচ্চতা কি থাকে? বেশি থাকে। যত পাহাড় থেকে নিচের দিকে নামবে তত ঢাল কী হবে? কমতে থাকবে। তো যখন পাহাড় থেকে নামে তখন কিন্তু নদীতে যথেষ্ট ঢাল থাকে, যে কারণে পাহাড় থেকে বিশাল বড় বড় বোল্ডার শুদ্ধ কিন্তু নিচে নেমে আসে গড়িয়ে গড়িয়ে। যেটা হচ্ছে কি কি কারণে? পৃথিবীর অভিকর্ষ বল যে আছে, পৃথিবীর অভিকর্ষ বলের কারণে কিন্তু উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে নেমে আসছে। তো এটা আকর্ষণ বল একটা কাজ করছে না? কিসের আকর্ষণ? অভিকর্ষ বল, তার আকর্ষণ। সেই আকর্ষণে যখন নদীর উপর থেকে বিভিন্ন আকৃতির শিলা গড়িয়ে গড়িয়ে নিচে নেমে আসছে, তখন তাকে বলা হচ্ছে কি কি প্রক্রিয়া?
আকর্ষণ প্রক্রিয়া। বোঝা গেল 4টা প্রক্রিয়ায়? হ্যাঁ। তো প্রথম প্রক্রিয়া ছিল দ্রবণ প্রক্রিয়া, দ্বিতীয় প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া, তৃতীয় প্রক্রিয়া হলো কি লম্ফদান প্রক্রিয়া, আর চতুর্থ প্রক্রিয়া হলো আকর্ষণ প্রক্রিয়া। ঠিক আছে? এরপরে এরপরে দেখো কি আছে, দাঁড়াও, দেখো নদীতে প্রবাহিত জলের পরিমাণ। আচ্ছা, প্রত্যেকটা নদী দিয়ে কি সমান পরিমাণে জল প্রবাহিত হয়? প্রত্যেকটা নদী দিয়ে কিন্তু সমান পরিমাণে জল প্রবাহিত হয় না। তো আমরা জানি যে পৃথিবীতে সবথেকে বড় নদী কি? আমাজন নদী, বৃহত্তম নদী। আমাদের দেশের মধ্যে আছে কে? গঙ্গা নদী, যেগুলো দিয়ে প্রচুর পরিমাণে জল প্রতিদিন প্রবাহিত হয়ে যাচ্ছে না? তো আবার ছোট ছোট নদীও আছে, যেমন উত্তরবঙ্গে তিস্তা, জলঢাকা, দক্ষিণবঙ্গে আছে কি হুগলি, ভাগীরথী। হ্যাঁ, তারপরে এই যে নদীগুলো সবগুলোতেই কি সমান পরিমাণে জল যাচ্ছে? তো যে নদীটা বড় তাতে জলের পরিমাণ বেশি, যে নদীটা ছোট তাতে জলের পরিমাণ কি কম। তো সেজন্য নদীতে কি পরিমাণে জল প্রবাহিত হচ্ছে সেটাও মাপার জন্য কিন্তু একক আছে। সেই এককগুলো কি কি? একটা হলো দেখো কিউসেক, আর একটা হলো কিউমেক। এগুলো কিন্তু পরীক্ষায় আসা শর্ট প্রশ্ন, যে কিউসেক কিউমেক কি, বা নদীর জলপ্রবাহ মাপার একক কি। তাহলে উত্তর হবে কি কিউসেক কিউমেক। তো কিউসেকটা কি? নদী দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ জল প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে সেটা কি এককে মাপা হচ্ছে? যদি সেটা কিউবিক ফুট এককে মাপা হয়, কিউবিক ফুট মানে একটা কিউব, মানে এরকম দেখো একটা কিউব বুঝো তো, লুডুর ছক্কা, এরকম লুডুর ছক্কা যদি আঁকি একটা, ঠিক আছে, সেই কিউব আকৃতির শেপ একটা, যার ভিতর দিয়ে নদী কি যে একটা কিউব আকৃতি, যেটা কিউবিক ফুট, মানে 1 ফুটের একটা কিউব যদি বানাই, চারিদিকে এটা কি এদিকে 1 ফুট, এদিকে 1 ফুট, এদিকে 1 ফুট, চারিদিকে 1 ফুটের একটা বলতে পারো কাঠের বাক্স, বা একটা ড্রাম বানানো হলো। সেখানে যতটা জল ধরবে ততটা জল প্রতি সেকেন্ডে যদি প্রবাহিত হয় তাহলে ওটা হবে কিউবিক ফুট একক। তো নীলনদ দিয়ে কিন্তু প্রচুর জল প্রবাহিত হয়, সব থেকে বেশি জল প্রবাহিত হয়, যার জন্য এটাকে বৃহত্তম কি নদী বলা হচ্ছে। জলপ্রবাহের দিক থেকে বৃহত্তম নদী হচ্ছে নীলনদ। এরকম করে আরেকটা এককে মাপা হয় কি, যেটা কিউবিক মিটার পার সেকেন্ড, যেটাকে বলা হচ্ছে কি কিউমেক। মনে রাখবে কিউসেক মানে হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড, আর কিউমেক এখানে ময়েকার মেঘ আছে, মেক মানে হচ্ছে ম দিয়ে মিটার মনে রাখবে, তাহলে কিউবিক মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই যে নীল নদীর ছবি, সরি নীল নদ বলছি, আমাজন নদীর ছবি, আর এটা হলো আমাদের গঙ্গা নদী। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তো আজকের পড়া এ পর্যন্তই। তোমরা দেখতে থাকো আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলকে। তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। তোমাদের কীরকম লাগছে সব অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোন চ্যাপ্টারে অসুবিধা বা কোন বিষয়টি তোমাদের আরও পড়াতে হবে ভালো করে অবশ্যই কমেন্টের নিচে জানিয়ে দাও। এবং দেখে নাও আরেকবার যে আমরা এরপরে কি পড়তে চলেছি। এরপরের ক্লাসে আমরা পড়তে চলেছি যে নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলি, মূলত উচ্চ গতিতে ক্ষয়জাত যে ভূমিরূপগুলি আছে সেগুলো কিন্তু আমরা এর পরের দিন পড়তে চলেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, এবং যারা আমাদের বোলবাড়ির আমাদের অফলাইন কোচিং সেন্টার এডুকেয়ার একাডেমির আশেপাশে রয়েছে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ অলরেডি আমাদের ফার্স্ট ব্যাচে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে এবং সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে। তো তাই আর দেরি নয়, খুব শীঘ্রই এসে আমাদেরকে জয়েন করো। আই হোপ সবার খুব ভালো লাগছে। দেখতে থাকো, লাইক, সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব।